পুলিশের চাকরি পেয়েছি 21+, সেই সময় পুলিশ সম্পর্কে সবসময় একটা নেগেটিভ ধারণা থাকে। তো সার্ভিসে আসার পর আস্তে আস্তে যখন এটাকে ভালোবাসা শুরু করলাম, তখন বুঝলাম যে ঠিকঠাক করে কাজ করলে প্রচুর মানুষের উপকার করা যায়। আমি 7টা 7:30টার মধ্যে উঠে চেষ্টা করি দেখে যাওয়ার, বহুদিন অভ্যেস, চেষ্টা করি দেখে গিয়ে তারপরে ফিরে এসে 10টা অফিস চলে যেতে হয়। 9টা 9:30 লাগে, 9:30 লাগে তারপরে ছাড়া যায়। ঠিক আছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, যিনি ওখানে পড়ে আছেন তাকে প্রথমে রেস্কিউ করতে হবে। যদি রেস্কিউ করে তাকে ওখান থেকে সরিয়ে দেওয়া যায়, হসপিটালে নিয়ে, তাহলে কিন্তু তোমার 50 থেকে 60% ঝামেলা স্টপ হয়ে যাবে। জীবনে প্রথমে গ্যাস ফায়ার, টিয়ার গ্যাস ফায়ার করার পর ওই যে কিছুটা লোক ডিসপার্স হলো, ধৈর্যের থেকে বড় কিছু, ধৈর্যটা আমাদের চাকরি, আমাদের পুলিশের চাকরি পেশেন্স হচ্ছে কি। এই যে লোকের আইপিএল খেলা দেখতে যাচ্ছে, পুলিশ কিন্তু প্রত্যেকটা সিট চেক করে, সিটগুলো ভাঙা আছে সেই সিটগুলো ভাঙা থাকলে তাকে রিপেয়ারের ব্যবস্থা করে। দিন ওসি চাকরি করেছি বা অফিসে করেছি, খুব ডিফিকাল্ট সময় বার করেছি। তারপরে যখন এসিপি হলাম, একটু হাতে সময় পেলাম, তখন আস্তে আস্তে তাকে নতুন করে আবার সারাতে শুরু করলাম। আমি জানতাম সন্তান হিট করবে এবং প্রচুর মানুষ দেখেছে, প্রচুর ভালো ডিপার্টেশন, সবথেকে ভালো ডিপার্টেশন পেয়েছি। এক মহিলা আমাকে বললো সেদিন, আচ্ছা আপনি সন্তানে আছেন না, বললো নিজের মেয়েকে ভালো করে মানুষ করতে পারেনি। অনেস্টি যদি থাকে যে কোনো কাজের প্রতি, যদি তুমি জুতোও বানো সেটার প্রতি যদি অনেস্টি থাকে, তুমি যদি সবজিটাই চাও, সবজি বিক্রি করো, তার প্রতি যদি অনেস্টি, তুমি যদি ব্যবসাটা করো তার প্রতি যদি অনেস্টি থাকে এবং কোনো লোককে না ঠকাবার যদি টেন্ডেন্সি থাকে, তুমি কিন্তু নিজের সাকসেস হবে। Hi guys, welcome to another very special episode of Hypecast. Today we have a very interesting episode in store for all of you. Today we have been joined by ACP headquarters, a very decorated Kolkata police officer, Alok sir, and presently a very popular actor in the films as well. Alok sir, thank you for coming to Hypecast. And আজকে আমাদের প্রচুর আলোচনা আমরা করব তোমার কিভাবে শুরু হলো, এখন কলকাতা পুলিশের যে তুমি এত বড় একটা দায়িত্ব তোমার ইয়েতে আছে, প্লাস তোমার যেটা আর্টের দিকে যেটা তোমার একটা ইনক্লিনেশন, এই সব জিনিস নিয়ে আমরা আজকে এপিসোডটাতে আমরা কথা বলবো। তো আমি প্রথমেই যেটা দিয়ে শুরু করতে চাই, তুমি পুলিশ, তোমার এটা প্রথম থেকেই কি ইচ্ছা ছিল যে তুমি পুলিশে জয়েন করবে, না তোমার অন্য কিছু ইউ ওয়ান্টেড টু ডু? না, একদম আমার পরিবারের পরিবারে কেউ পুলিশে, আচ্ছা পুলিশে জেনারেল একটা টেন্ডেন্সি থাকে, পুলিশের পরিবারে কেউ থাকলে তাদের থেকে পুলিশে চাকরি করার একটা প্রবণতা। আমার পরিবারের পুলিশ কেউ নেই, দূর দূরান্ত, আমার ছেলে বা আমার ভাইরাও কেউ পুলিশে। সেই অর্থে আমার এসে যাওয়াটা অনেকটা, পুলিশে চাকরি করাটা অনেকটা মনে করো বলতে পারি বাধ্য হয়ে, কারণ যে সময় আমি পুলিশের চাকরিতে এসেছি সেই সময়টাতে আমার একটা চাকরির দরকার ছিল। That was I can say the best part of it, that I need a service to run the entire family, to help my family. তো সেই সময় ওই 21+-এ জাস্ট গ্রাজুয়েশন হয়েছে, তারপরে আমি 2-3টে চাকরির অফার পেয়েছিলাম, তার মধ্যে 1-2 চাকরি ছিল বাইরে, নট ইন দি সিটি বা নট ইন দি বেঙ্গল, আর এই চাকরিটা ছিল এখানে। তো মা বললেন যে ব্রাদার্স আর স্মল, আমার চাকরি করতে স্কুলের যে ফ্যামিলি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার স্কুলগুলো ছিল তাদের বেতনটাও মানে রেগুলার হতো। ইট ওয়াজ লাইক 3 months 4 months পর পরে মায়েদের একটা সেটাকে দিয়ে ধরো ওই। বাট ইফ ইউ হ্যাভ টু রান দ্য শো ইউ নিড ইট রেগুলার। তো আই ওয়াজ বেসিক্যালি গুড স্টুডেন্ট দেন। আর তারপরে I started my tuition and others.
তারপরে আস্তে আস্তে যখন আই গট চান্স পেয়ে গেল, তখন মাই মাদার অলসো কি কলকাতায় থাকলে একটা ভাইদের মানুষ করা যায়, দেখা যায় জুনিয়র টু। তোমার কত ভাই বোন? আমরা 3 ভাই। আচ্ছা, দুজনেই তোমার থেকে ছোট? হ্যাঁ, আমার বড় ভাইটি এখন একটি ইন্ডিয়ার কোম্পানির হেড, আর ছোট ভাই এখন আহমেদাবাদে ভালো চাকরি করে, এই স্যাটারডে আহমেদাবাদ। তো আমার বড় মেজ ভাই থাকে এখন বম্বে। তো এখন এই জন্য মানে আমাদের যারা মিডল ক্লাস, বা আমার ক্ষেত্রে মিডল ক্লাসের একটু নিচে দিয়েছিলাম, we are not so poor and not so highly middle class, but it's really lower middle class. তো তার জন্যই আমাকে অনেকটা সেই সময় পুলিশের চাকরিতে চাকরিটা করতাম, আদারওয়াইজ I may have opted for something, or I might have opted for something else. তোমার পুলিশের মানে এটা খুব একটা সিম্পল, মানে খুব উইয়ার্ড লাইন তোমাকে জিজ্ঞেস করেছিল না, তোমার জব স্যাটিসফ্যাকশন কিরকম আছে এখন এই স্টেজে? এই স্টেজে এসে তো নিশ্চয়ই স্যাটিসফ্যাকশন আছে, কারণ যখন পুলিশের চাকরি পেয়েছি 21+, সেই সময় পুলিশ সম্পর্কে সবসময় একটা নেগেটিভ ধারণা থাকে। তো সার্ভিসে আসার পর আস্তে আস্তে যখন এটাকে ভালোবাসা শুরু করলাম, তখন বুঝলাম যে ঠিকঠাক করে কাজ করলে প্রচুর মানুষের উপকার করা যায়। And since এখন এই এসিপি হয়ে আছে, অন দ্য ভার্জ অফ বিং প্রমোটেড, এখন ডিসি সামনের মাসে হয়ে যাবে ডেপুটি কমিশনার। এই এত প্রায় 30-32 বছর চাকরির যে স্প্যান, 32-33 বছর, সেই স্প্যানে অন্তত আমি এটা বলতে পারি যে প্রচুর মানুষের উপকার করা যায় চাকরিতে। সেই স্কোপ অন্য কোনো চাকরিতে নেই। রাত্রিবেলা ফিরে গিয়ে যখন মনে হয় যে আমি আজকে 2টো লোকের মোবাইল খুঁজে দিলাম, 4টে লোককে তার চুরি যাওয়া জিনিস ফেরত দিলাম, 5টা লোককে তাকে গাইড করলাম বা তার ফ্যামিলিকে গাইড করলাম যাতে তারা বাচ্চারা ড্রাগ অ্যাডিক্ট না হয়, যদি 10টা লোককে একটা ইসলাম থেকে আসা বাচ্চাকে একটা ভালো স্কুলে ভর্তি করাতে পারলাম, তখন আমার মনে হয় যে মানে এটা এই স্যাটিসফ্যাকশন, ওইটাই হচ্ছে মূল স্যাটিসফ্যাকশন। তো একটা এসিপির একটা দিন আমাদেরকে একটা পিকচার দাও, যে সকালে কখন থেকে শুরু হয়, 24 hours অন কল, বাট সকালে কখন থেকে অফিসিয়ালি অফিসার শুরু হয়, একটা দিন কিভাবে চলে, তারপর দিনটা কিভাবে শেষ হচ্ছে, তারপরে মানে এই পুরো ব্যাপারটা, বিকজ অনেক দর্শকরা জানতে চায় যে কোনো ওই অত হাই র্যাঙ্কের অফিসার তাদের দিনটা কিভাবে যায়, বিকজ তাদের বিভিন্ন প্রোটোকল থাকে, অনেক কিছু থাকে। আমাদের কি হয়, বিশেষ করে এসিপি যারা আছে, এসিপি পুলিশের বিভিন্ন ব্রাঞ্চ আছে, বিভিন্ন ব্রাঞ্চে বিভিন্ন ধরনের কাজ। যদি তুমি স্পেশাল ব্রাঞ্চে থাকো, তাহলে তোমার এক ধরনের বিহেভিয়ার প্রোটেকশন থেকে শুরু করে একটা কাজ থাকে, ডে টু ডে ওয়ার্ক তার থাকে, খবর নেওয়া থাকে, পিছিয়ে মিটিং এর খবর নেওয়া থাকে। এসিপি ট্রাফিকে হলে তোমার একটা জোনের এসিপি হলে তাকে সকাল 9টা 9:30 থেকে রাস্তায় থাকতে হয়, যতক্ষণ না তারপরে তার ডে টু ডে তার যে অফিসিয়াল ওয়ার্ক থাকে। আমি করেছি ট্রাফিক, তো আমি এখন যে পোস্টে আছি এটা এসিপি হেডকোয়ার্টার না, এটা বেসিক্যালি হচ্ছে it's a I must say what I say এসিপি হেডকোয়ার্টার ইজ লালবাজারে যারা রিসোর্স পলিসি তৈরি হয় বা যে কোনো কাজ আমাদের বসেরা দেয়, স্কুলে আমাদের গ্রামীণ কমিশনার বা হেডকোয়ার্টার, তার সমস্ত ধরনের যে কাজের এডুকেশন সেটা আমার পলিসি আমরা ঠিক করে দেয় কি হবে না, আমাকে অনটোস 24 ঘন্টায় থাকতে হয়, বিভিন্ন ধরনের কাজ থাকে। Disclose. No, absolutely. We are not asking that, but overall, I try to be. আমি 7টা 7:30 মধ্যে উঠে চেষ্টা করি দেখে যাওয়ার, বহুদিন অভ্যেস, চেষ্টা করি দেখে গিয়ে তারপরে ফিরে এসে 10টা অফিস চলে যেতে হয়। 9টা 9:30 আগে তারপরে ছাড়া যায় সেইটা আমাদের সমস্ত কাজগুলো থাকে, বিভিন্ন ধরনের কাজ সেগুলো করতে হয়। তারপরে ধরো সেগুলোতে লাঞ্চ পিরিয়ড বলে কিছু থাকে না, তার মধ্যে কিছু একটু খেয়ে নিয়ে। আর এই যে ধরো তুমি 20-21 বছর বয়সে চাকরিতে জয়েন করেছো, তারপরে এত বছর তুমি একটা পোস্টে যাচ্ছ, ম্যাক্সিমাম হোপফুলি ডিসিএম এর, তো এই যে পুরো জার্নিটাতে তো আপস ডাউন অনেক কিছু এসছে, ঝামেলা। তো তুমি you've been OC also of this,
তো এরকম কোনো ঘটনা তুমি বলতে পারবে যেটা তোমার মানে যখন আমরা অনেক ছোট, মানে যখন আমরা আগে থেকে মেবি 10 years ব্যাক, কোনো রকম ঘটনা যেটাতে তোমার মনে হয়েছিল যে মানে যেটা হয়তো কোনো ক্রাইসিস পিরিয়ড এসেছে, সেটা তুমি কিভাবে সলভ করেছো বা আমার যে চাকরির শুরুতেই আমার মনে পড়ে যে তখন সবে আমার মাস 3-4 চাকরি পেয়েছে, ইন 1990। তো ওই তখন আমার পোস্টার ছিল পোস্টেড ওয়্যারলেস। তো হঠাৎ খবর এলো যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে শ্যামবাজার 5 পয়েন্ট থেকে এগিয়ে, ওই 5 পয়েন্ট আর টুয়ার্ডস আর্চি ঘরের দিকে বাজারের মধ্যেই বাজারে কোনো লোক মারা গেছে, এই লোক লট অফ ট্রাভেলস, লট অফ, তখন সবাই আমরা চাকরি ব্র্যান্ড নিউ। আমি দেখলাম প্রচুর লোকজন গাড়িতে আগুন টাগুন দিয়ে দিচ্ছে। তখন ওয়্যারলেস প্রথমে রিচ করতে হতো, 5-7 মিনিটের মধ্যে রিচ করলাম। তো এখন আমার মনে আছে, হয়তো এখন অনেক বার্তা ছিল। তো আমাদের নিয়ম হচ্ছে ট্যাকেল এনি সিচুয়েশন ডিউরিং অ্যাক্সিডেন্ট, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ হচ্ছে টু রিমুভ দি বডি। ওকে, যে তুমি একটা যে এলাকার অ্যাক্সিডেন্ট হচ্ছে, যিনি ওখানে পড়ে আছে, তাকে প্রথমে রেস্কিউ করতে হবে। যদি রেস্কিউ করে তাকে ওখান থেকে সরিয়ে দেওয়া যায়, মেবি ইউ আর টেকিং টু হসপিটালে নিয়ে, তাহলে কিন্তু তোমার 50 থেকে 60% ঝামেলা স্টপ হয়ে যাবে। কারণ যে মুহূর্তে তোমার ওইখানে একজন কেউ পড়ে আছে, ব্লাড বেরোচ্ছে, সেটা মানুষের মধ্যে অনেক বেশি। তো সেটা আমার এখনো মনে আছে, লট অফ ইস্যুস। তখন আমার সঙ্গে বেশ কয়েকটি ভালো কষ্ট করেছে, তারা বললো না স্যার আমরা ঘেরা হয়ে গেছি। জীবনে প্রথম আমি গ্যাস ফায়ার, টিয়ার গ্যাস ফায়ার করার পর ওই যে কিছুটা লোক ডিসপার্স হলো, তার মধ্যেই আমি ওই ভদ্র যিনি পড়েছিলেন তাকে তুলে নিয়ে গিয়ে আর্জি করে নিয়ে গেল। তো পরে আই ওয়াজ রিওয়ার্ডেড বাই ডিসি নর্থ, ছিলেন কানাইলাল বাসু, এখনো মনে আছে। তিনি আমাকে ডেকে রিওয়ার্ড বললেন, তুমি একটা টাইমলি, পুলিশ টাইমলি কাজ করা খুব ইম্পর্টেন্ট, মানে সময়টা খুব এক এক সেকেন্ড খুব খুশি। তো এইরকম যখন সিচুয়েশন, তখন এটা আমার মনে পড়ে। তারপরে ধরো প্রচুর ইনসিডেন্ট আছে চাকরি করতে গিয়ে, অ্যাক্সিডেন্ট বলো, ল অ্যান্ড অর্ডার। আমরা ধরো লাস্ট বেশ কিছুদিন ধরেই দেখছি, ধরো অনেক রকম প্রোটেস্ট হচ্ছে, সবাই অনেক কিছু হচ্ছে, ঠিক আছে? তো মানে এরকম যখন কোনো কিছু হয়, তখন স্ট্র্যাটেজিটা তো অন স্পট বানাতে হয়, নাকি তোমাদের এসওপি করা থাকে? না, একদম এসওপি করা আছে, একটা এসওপি থাকে। সেই এসওপিটা ধরো সবসময় তো আর গ্রাউন্ডে হয় না। পুলিশের যেটা ভালো পুলিশ অফিসার, যেটা সব থেকে বড় কাজ, সেটা হচ্ছে ইনস্টিংক্ট, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ইনস্টিংক্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তোকে আগে থেকে বুঝতে হবে কি হতে পারে, এই মিছিল থেকে কি কি ঘটতে পারে। তোমার কাছে ইনফরমেশন কিছু থাকে, তার সঙ্গে তোমার যে নিজস্ব চিন্তা ভাবনা, তোমার একটা নিজস্ব বুদ্ধি কাজ করি এবং এক্সপিরিয়েন্স, যে এই মিছিলটা, এই মিছিলগুলোর থেকে কি ধরনের গন্ডগোল হতে পারে। একটা আলট্রা একটু বেশি যারা গন্ডগোল পাকায় তাদের মিছিল, আবার একটা নর্মাল মহিলাদের মিছিল, আবার একটা একেবারে শিক্ষকদের মিছিল, আবার কোনো ডাক্তারদের। প্রত্যেকটা মিছিলের আলাদা একটা চরিত্র আছে, সেই চরিত্রটাকে তুমি, তার সঙ্গে এসওপি আছে। সব জায়গায় সবসময় আমাদের নালুয়াতে ওদের সঙ্গে কন্ট্যাক্ট করা হয় যে আমরা কতটা এলাও করবো, ওখানে আমরা আটকাবো, কিন্তু সব আগে থেকে বলা থাকে। ও আচ্ছা, এটা আগে বলা থাকে, না বলা থাকে না, বলে তো ব্যাপারটা গন্ডগোল করতে হয়। ইউ হ্যাভ টু বি কমিউনিকেটিভ, কমিউনিকেশনস আর দেয়ার। তারপরে যেগুলো হয় সেটা অনেক সময় লোকেদের মধ্যে যে রাগ থাকে, ক্ষোভ থাকে, যেগুলো অভ্যাসলে হয়, কিন্তু মোরালেস কমিউনিকেশন ইজ দ্য মেইন থিং। আমার সঙ্গে তোমার যদি কথা না হয় তাহলে তো কোটাই থাকবে। সেই জন্য দেখবে কলকাতা শহরে প্রচুর মিটিং মিছিল হচ্ছে, তারা কোটায় অ্যারেস্ট হচ্ছে বা কোটায় গন্ডগোল হচ্ছে। তার মানে আমরা সবার সঙ্গে কথা বলে আমরা অ্যালাউ করি, টেস্ট তো করবেই মানুষ, ডেমোক্রেটিক রাইট। আর ওই মানে আর প্রোটেস্টের মধ্যে সবসময় আমি দেখেছি, আমি যেটা একদম মানি না, বাট প্রোটেস্টের সময় সবসময় দেখেছি যে পুলিশকে একটা ভিলেন হিসেবে দেখিয়ে রাখে, বাট সেটা বিকজ তারা তো কাজ করছে। ওটা মানে আমাদের ধরো তোমার বাড়িতে তুমি তোমার বাচ্চা, তোমার ছেলে সারাক্ষণ চাইছে একটা মোটরসাইকেল কিনে,
তুমি বলছো না 18 না হলে তোমাকে মনে হচ্ছে তুমি যতই বলো একটা সার্টিফিকেটে তোমার বাবাকে বলো বাবা ঠিক কাজ করছে না, তো আমি তো আর রাজভবনে নিশ্চয়ই লোককে যেতে দেবো না, আমি নিশ্চয়ই ভাঙচুর করতে দেবো যে কোনো জায়গায়, আমি কোথাও যেতে দেবো না। সেটা যেখানে যেটুকু জায়গায় যাওয়া অবধি অ্যালাউড সেটুকু জায়গা আমি নিশ্চয়ই যাবো। তারপরে ডেপুটেশন দিতে যেতে পারি, সব রকম আছে। তো দেয়ার আর সো মেনি স্কোপস যে আমি একটা ডেপুটেশন দিলাম, আমি এই লোকটার সঙ্গে দেখা করতে চাইছি, তাকে ব্যবস্থা পুলিশ সেগুলো করে দেয়। পুলিশ লোক দিয়ে কথা বলিয়ে অফিসারগুলো দেখা করুন, এদের সঙ্গে একটু করা হবে, এগুলো সব করে। সো ইট ইজ নট লাইক দ্যাট যে কমিউনিকেশন হওয়ার পরও মাঝে মাঝে কি হয় ঝামেলা হয়ে যায়। তখন আমরা আমাদের মতো রেস্টুরেন্ট থাকি, আমাদের রেস্টুরেন্ট থাকাটা একটা বড় শিক্ষা। আর কুল ঠান্ডা মাথা। আর এই যে ধরো পুলিশ অফিসারদের উপরে একটা ট্রিমেন্ডাস প্রেশার থাকে সব ব্যাপারে, কাজে ফিল্ডে কোনো কিছু যদি হয়ে যায় অনেক রকমের প্রেশার থাকে। তো এই প্রেশারটা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, আমরা বিদেশের ছবি দেখি বা whatever দেখি, অনেক লোকেদের কথা শুনেছি যে এটা কোনোভাবে ডিসিশন মেকিং ক্যাপাবিলিটিকে অ্যাফেক্ট করতে পারে যদি সেই মেন্টাল প্রেশার ওই ভাবে থাকে। তো ওই মেন্টাল প্রেশারের জায়গাগুলোকে তোমরা কিভাবে হ্যান্ডেল করো? একটা কথা হচ্ছে আমাদের 1 বছর ট্রেনিং অফিসার, সেই ট্রেনিংয়ে তোমাকে লও যেরকম পড়ানো হয়, ফিল্ডও পড়ানো হয়, তবে যেরকম ঘোড়া চালানো শেখানো হয়, আর্মস কীভাবে ইউজ করবো শেখানো হয়। সেখানে কিন্তু আমার সাইকোলজি আছে। আমি ওটাতে আসছি। তো অ্যাকচুয়ালি কি হয় এই ব্যাপারটা, প্রথম কথাই হচ্ছে পুলিশে চাকরি করার যে আমরা করে যখন প্রথমেই এসেছি তার প্রথম প্রধান কারণ হচ্ছে যে প্রথম যে ব্যাপারটা আমাদের মনে হলো যে ধৈর্যের থেকে বড় কিছু, ধৈর্যটা আমাদের চাকরি, আমাদের পুলিশের চাকরি পেশেন্স হচ্ছে কি 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 তুমি একটা লোককে ধরো কিছু বলতে দিচ্ছ, বলতে দাও, লেট দেম কন্টিনিউ, জাস্ট হিয়ার। তোমার বাড়িতেই দেখো, তোমার দুই মিনিট আই এম নট মেকিং কিছু দ্যাট ওয়াজ 3 সারাক্ষণ বলে যাচ্ছে একটা সময় পর কি বলে, তুমি তো শুনছই না আমার কথা, আর বলবো এই তো বলে, এটাই ম্যাক্সিমাম এটা বলে সবাই এও তাই শুনছেন আপনি শুনছেন বন্ধ করে দিচ্ছে আর শুনবো। তো এইটা আস্তে 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 ওভারঅল টাইমটা হয় এবং আমি যদি থাকে আমার ধৈর্য হয়, তখন আমার তার বোঝাতে হয় যে এইগুলো তোমার মানে আমি অ্যাজ পুলিশ অফিসার বলবো যে পুলিশের চাকরির প্রধান হচ্ছে ধৈর্য, তার সঙ্গে হচ্ছে তোমার ইনস্টিংক্ট অ্যান্ড ইন্টেলিজেন্স। এই তিনটে তোমাকে যদি ঠিকঠাক করে থাকো, অ্যান্ড 3 আইস ইনফরমেশন, এইটা যদি তোমার থাকে, ঠিক আছে, এইগুলো থাকলে তুমি যদি very good police officer, you can easily tackle any demonstration, any odd situation. সবথেকে বড় কথা তুমি পেশেন্স থাকবে, কখনো ঘাবড়া হয়েছে, ঘাবড়ে গেলে ঘাবড়ানোর কাজ তো পাবলিক, পুলিশ ঘাবড়ে গেলে আমরা না সময় কি মাস আসছে, তো এরকম আমাদের জন্য এরকম অনেকবার হয়েছে যে প্রচুর ইট করেছে, লাঠি করেছে, আমাদের অনেক কলিগস চলে গেছে। কিন্তু আমরা যখন দেখেছি আমরা দাঁড়িয়ে যারা আছি, একটা সময় কিন্তু পাবলিক আমাদের দিকে আস্তে আস্তে পিছিয়েছে। যখন তুমি দেখবে যে এই লোকগুলো তো যাচ্ছে রিজলভ হয়ে যাচ্ছে, এইটা কিন্তু তোমার তখন এই ব্যাপারটা আমরা সারা জীবন দেখেছি। এটা এই তুমি যদি একটা ঝামেলার মধ্যে নিজেকে দাঁড় করিয়ে রাখতে পারো, একদম স্টেবল হচ্ছে, ঠিক আছে, তোমার তো একটা ইনজুরি হয়েছে, ঠিক আছে, তুমি ঠিক রাখতে পারো, ফিল্ডে কাজ করে যাতে বছর বছর, আর এইটা একটা সার্কিট পিরিয়ড সব লোক গণ্ডগোল করে, এটা মাথায় রাখবে। 5% গণ্ডগোল করে, 100 জনের মধ্যে 5 জন, তার থেকে হয়তো কিছু বুদ্ধিতে আরো 8-10 জন বা 15 জন, মানে 15%, তাহলে 85% লোক তো তোমার পরেই আছে, তারা কখনো চাইছে না গণ্ডগোল, তাই তো? আচ্ছা, এইটা তোমাকে 15% যাতে তোমাকে কিন্তু গণ্ডগোল করতে হবে, এই ওটাই। আর অনেক সময় আমরা শুনেছি যে ধরো কিন্তু বহু জায়গার ওসি ছিলেন, অনেক থানায় কলকাতা অনেক জায়গায় ওসি ছিলেন, তো এরকম কি তোমাদের অফিসারদের মধ্যে কথা হয় যে না ওই থানায় এই জায়গায় ঠিক নেই, ওখানে একটু রিফর্ম লাগবে? না, থানা বলো, ট্রাফিক বলো, এখানে চাকরি বলো, ওসি তো পিভট অফ এ তো ওসিদের প্রচুর চাপ থাকে মানে একটা সারা এরিয়াতে তার ল অ্যান্ড অর্ডার ঠিক রাখা, তার ক্রাইম ঠিক রাখা, এবং সেক্ষেত্রে আমাদের আর আমরা সবাই করে পাশের এরিয়াতে কোনো
সমস্যা তৈরি হয় আমরাই প্রথমে গিয়ে বলি যে হ্যাঁ দেখে নিয়ে সমস্যা হচ্ছে আমাদের ইনফরমেশন তো থাকে এদের মধ্যে থাকে ইটস আ ভেরি কোলাবোরেটিভ জব, ভেরি কম্পোজড খুবই ভালো। না সেটা আমি জানি, সেটা আমারও কিছু ইয়ে আছে, ওরা সবাই বলে যে আমাদের একসাথে ইউনাইটেড হয়ে কাজ করতে হবে। তো এবার ধরো আমাদের এই মুহূর্তে যখন আমরা রেকর্ড করছি এই ভিডিওটা, আমাদের ধরো এখন আইপিএল চলছে, ঠিক আছে, চলছে এখন এই মুহূর্তে আইপিএল চলছে, তারপরে ধরো ইস্টবেঙ্গল ম্যাচ মাঝে মাঝে আছে স্টেডিয়াম থেকে, যখন এরকম কোনো লার্জ গ্যাদারিং এর ইভেন্ট হয় কলকাতায়, তখন মানে ওই লার্জ গ্যাদারিং এর ইভেন্ট গুলো তো ডেটটা প্রি টেস্টিং প্রি লেখা আছে সবকিছু হলো, তো তখন মানে তোমাদের এই প্ল্যানিংটা কিভাবে হয় যে আমাদের এইটা হবে ট্রাফিক মুভমেন্ট, এটা ভিআইপি মুভমেন্ট, এটা ঠিক হচ্ছে, এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং জিনিস। এটা কেমন, এই ধরো আইপিএল এর ম্যাচ, এবারে ধরো আইপিএল এর ওপেনিং হবে এখানে, তার মানে আমাদের ওপেনিং ছিল 22 তারিখ সন্ধ্যেবেলা 6টায়। আচ্ছা, তার আগের দিন বৃষ্টি হচ্ছিল, পুলিশের কিন্তু এটাও মাথায় রাখতে হয় যে এই লোকগুলো বৃষ্টি হচ্ছে, পুলিশের কাজ কি শুধু এমনি কাজ নয়, একটা ব্যাকগ্রাউন্ডে করবে। এই যে লোকের আইপিএল খেলা দেখতে যাচ্ছে, পুলিশ কিন্তু প্রত্যেকটা সিট চেক করে, সিটগুলো ভাঙা আছে সেই সিটগুলো ভাঙা থাকলে তাকে রিপেয়ারের ব্যবস্থা করে, পুলিশ ঢুকে বাথরুমগুলো চেক করে, আচ্ছা ওয়াটার জল চেক করে, জলের সার্টিফিকেট নেয় সিএবির কাছ থেকে, তারপরে পুলিশ ফায়ার সমস্ত দেখে কোথায় কি হবে। এবারে তো যেহেতু আইপিএল ওপেনিং হলো সেখানে তুমি দেখো ওখানে ফায়ার প্যাকার্স থেকে শুরু করে সব মানে অন্যরকম অদ্ভুত আসলে ফাংশন, এবং যে কোনো অনুষ্ঠান হওয়ার প্রায় 1.5 ঘন্টা আগে পুলিশ বন্দোবস্ত শুরু হয়, এক্ষেত্রে 3 ঘন্টা আগে করতে হয়েছে। আমাদের যে বসের আছে, আমাদের জয়েন্ট সেক্রেটারি কোয়ার্টার যিনি কলকাতা পুলিশের ওভারঅল চার্জে থাকেন এই সমস্ত, তিনি নিজে মাঠে যান, মাঠে গিয়ে ঘুরে ঘুরে দেখেন কোথাও কোনো চাবিতলা খোলা আছে কিনা, কোথাও কোনো জায়গায় লিক আছে কিনা, এখান থেকে ধরো একটা উপর থেকে কোনো লোক ছাপিয়ে পড়ে মানে নিচে পড়তে পারে কিনা, সেখানে আমরা কি রকম করবো, তারপরে মাঠের অবস্থা কিরকম, এখান থেকে লোক এভাকুয়েট কি করে করবো, গন্ডগোল যদি হয় কিভাবে বার করবো। তো এই সমস্ত প্যাটার্ন ওনারা দেখেন, আর আমাদের প্রায় ধরো একটা কি 20-25 দিন ধরে এই ডেলে পড়ে থাকে তারা কাজ, ঠিক আছে। তারা কোনোভাবে এবার পুরোনো ব্যাপারে দুটো ঠিক কোন গেট দিয়ে ঢুকবে, কোন গেট দিয়ে বেরোবে, শুধু খেলার দিন তো থাকে না, প্র্যাকটিসও করে। তার সঙ্গে হোটেলে থাকে সেখানে সিকিউরিটির ব্যাপার থাকে, সেখানে আবার তাদের সিভিল সিকিউরিটি থাকে, স্পেশাল ব্রাঞ্চ থাকে, সবই দেখে। তারপরে আমাদের রাজ্যের সিপি কমিশনার পুলিশ নিজেকে ব্রিফ করে এটা, আর যে সিস্টেমটা যখন টেস্টেড, মানে তুমি কোন গেট দিয়ে কে ঢুকবে, তারপরে একটু হাই প্রোফাইল লোকেরাও আসেন, আবার সাধারণ খুব লোকেরাও আসেন, 70-80 হাজার লোক থাকছে ইন্টারনেশনাল, হ্যাঁ, তো 70-75 হাজার লোককে তাদেরকে ঠিক মতো, তার সঙ্গে পুলিশ কাজ করে হচ্ছে যে রোডকে বলা, বাসকে বলা যে ঠিক সময়ে মেট্রো যেন লোকগুলো ফিরতে পারে। এই ধর খেলা, একটা খেলা শুরু হওয়ার 3 ঘন্টা আগে পুলিশ যাচ্ছে, আর শেষ হওয়ার 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে পুলিশ। সো লাস্টলি আই ওয়াজ देयर ফর 45, 12:30 এবং আরসিবি বেরিয়ে গেল, তো এরকম ব্যাপার থাকে। এটা আর টেস্টেড আর খুব কলকাতা পুলিশ অত্যন্ত দক্ষ, হ্যাঁ কিভাবে এটাকে করতে পারে, ওদের ঘোড়া পুলিশ আছে, তারপর শুধু তাই না, শুধু পার্কিং আছে, এই যে এত হাজার হাজার লোক আসছে গাড়ি করে আসছে, তারা তো ঘুরতে থাকে, তারপর ক্রাউড যে ব্যাপারটা ক্রাউডকে কোথায় কোথায় ভেঙে দিয়ে একসঙ্গে আনা, একটা ক্রাউডকে অল্প অল্প করে আনা, সেটা একটা ফ্যাক্টর থাকে। কোন গেট দিয়ে কে ঢুকবে তার সাইনেজ দেওয়া, এই পুরো প্ল্যানিংটা করতে হয়। সেই প্ল্যানিং এবং বহুদিন ধরে প্ল্যানিংটা হয়, এবং প্ল্যানিংটা অত্যন্ত টেস্টেড এন্ড সাকসেসফুল। তো সেই হিসাবে তেমনি অন্য ম্যাচ ধরে ইন্ডিয়া স্টেডিয়ামে হয়, সেখানে একই এটা তো বেশি আনন্দি রাদার দ্যান সেটা খুব বডি সাচেটিং ফুটবল, বডি কন্ট্যাক্ট গেম, ইয়ং জেনারেশন অনেক বেশি আবেগ কাজ করে, থাকেও, আর ফুটবল তো বাঙালির একটা রক্তে আছে। যখন আমরা কোনো ইভেন্ট করতে চাই, কোনো কিছু করতে চাই, সেই ইভেন্টটার জন্য কিছু লিস্ট অফ পারমিশনস থাকে। ধর একটা কোনো কনসার্ট হচ্ছে, যে ফর এক্সাম্পল অরিজিৎ সিং এসে একটা কনসার্ট করে, সেই কনসার্টটা আমি অর্গানাইজ করছি, তো ওই কনসার্টটার অর্গানাইজেশন অ্যাকোয়াটিক লাইভ হচ্ছে কনসার্ট, ঠিক আছে, মোটামুটি 1000-5,000 লোক আসবে। তো ওই কনসার্টটার জন্য কি কি
পারমিশনস আমাদের মানে তোমার মানে পুলিশ বা প্রশাসন থেকে নিতে হবে? আমাদের দেখো একটা প্রথম কথা পারমিশনের একটা ফর্ম আছে, হাউ টু ফিল আপ করতে হবে। কলকাতা পুলিশ যে ওয়েবসাইট আছে তাতে ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করলে ফর্মটা জয়েন্ট সিপি হেডকোয়ার্টারের কাছে যায়। জয়েন্ট সিপি হেডকোয়ার্টার সাহেব হচ্ছে সোল অথরিটি যিনি পারমিশন দেন। তার সঙ্গে আমার কি লাগবে, আমরা কি দেখি, ফায়ারের দেখি যে স্টেজ বানানো হচ্ছে, যে স্টেজটা অবভিয়াসলি সার্টিফাইড কোনো ইঞ্জিনিয়ারের কাছ থেকে তার স্টেবিলিটি রিপোর্ট মোস্ট ইম্পর্টেন্ট। মানে ধরো গান গাইবে, নাচবে, এসব কি হচ্ছে, কত লোক হবে সেটা কারণ কত টিকিট বিক্রি হচ্ছে, সেই টিকিটের স্পেসিফিক কোন টিকিট দিয়ে কি ঢুকবে সেগুলো জানতে হবে। সার্টিফিকেশন অফ টিকিট, সেগুলো পারমিশন। তারপরে কারণ এগুলো লাগে, এইসব টিকিটের অনেক সময় জাল টিকিট তৈরি হয়। আচ্ছা, তারপরে হচ্ছে কত গাড়ি আসবে, কারণ অ্যাকোয়াটিকা রাস্তা খুব ছোট, কোথা থেকে গাড়ি পার্ক হবে, সেখানকার ট্রাফিকের সঙ্গে কথাবার্তা বলে, মানে ট্রিটমেন্ট আমাদের কলকাতা বলে ট্রাফিকের সঙ্গে কথা বলে তার একটা অ্যারেঞ্জমেন্ট করা। তারপরে কখন অনুষ্ঠান শুরু হবে, রিহার্সাল হবে কিনা, পলিউশনের একটা ব্যাপার থাকে। তার সঙ্গে হচ্ছে তোমার আজকাল এই মাইকের পারমিশন, সাউন্ডের একটা পারমিশন। তো এই সমস্ত এই 7-8টা পারমিশন সঙ্গে অ্যাটাচ করে যখন তুমি দেবে, তখন দেওয়ার পর কলকাতা পুলিশের ডেকে গিয়ে কথা বলে হেডকোয়ার্টার অফিসে গিয়ে কথা বলতে হবে। কথা বলতে আমরা বলে দেবো গিয়ে যে হ্যাঁ আমাদের এই দিন এই লোক আসছে, এত লোক আসবে, আপনি এইটা আছে, আমরা এই ফোর্স লাগবে, এই দিতে পারবো, ব্যাস এই। এবার অনেক সময় আমরা করি যেটা ফোর্সের একটা কস্ট হয়, সমস্ত প্রাইভেট অর্গানাইজেশন সেই কস্টের একটা তোমার চেক কলকাতা পুলিশ অ্যামিনিটিস ফান্ড আছে, বেসিক্যালি যারা মারাটারা গেছেন তাদের পুলিশের তাদের ফ্যামিলি থেকে দেখা হয়, তাতে কিছু ওই যে এই কস্ট এইটা হয় সেটা জমা দিতে হয়। দিস ইজ দ্য সিস্টেম। তারপর তুমি আলটিমেটলি একটা ক্লিয়ারেন্স ফ্রম ট্রাফিক এসে যে আলটিমেটলি ক্লিয়ারেন্স মিউনিসিপাল হেডকোয়ার্টারের অফিস থেকে আসবে এবং তারপর তুমি তার পারফর্ম আর টাইমিংটা কটা শুরু করা শেষ এবং কোন সময় তোমরা ডেট করবে, কি করবে, সব ডিটেলসে দিতে হবে। মানে প্রত্যেকটা ব্যাপারটা দিতে টাইম অফ গভর্নমেন্ট হিসাবে সেক্রেটারি কি মানে একটা কিছু ঘটনা ঘটে সামবডি টু বি রেসপন্সিবল ফর এই পন্থাতে তো যারাই ইভেন্ট মানে অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা দেখি যে লোকেরা স্ক্যাম করে স্ট্রেট যাবে একদম গিয়ে দরকার যদি অসুবিধা হয় কোনো ওয়েবসাইটে স্ট্রেট ওয়েট তোমার লালবাজারে গিয়ে তুমি একটা স্লিপ দিয়ে জয়েন্ট হেডকোয়ার্টার সাহেবের পিএর কাছে যাবে, কিন্তু সব কিছু কারণে যাবে জাস্ট হেডকোয়ার্টারে গিয়ে মানে সবাই আপনারা শুনেন যদি কেউ ইভেন্ট করতে চান দিস ইজ দ্য প্রসেস। তো এবার আমি একটা খুব ইন্টারেস্টিং দিকে যাচ্ছি কনভারসেশনটা নিয়ে। এটা অনেক লোকই জানে যে যে তুমি অসাধারণ অভিনয় করো, ঠিক আছে? তো এই এত কাজের মধ্যে পুলিশ দায়িত্ব, এত কিছু ফ্যামিলি, সবকিছুর মধ্যে এই অভিনয়টার জন্য কিভাবে সময় বার করো এবং কি ড্রাইভ তোমার মধ্যে অভিনয়ের জন্য? দেখো অ্যাকচুয়ালি আমি কলেজে স্কুলে পড়েছি তখন অভিনয় করতাম। অভিনয়টা মানে আমি একটা পত্রিকাও চালাতাম, মানে একটা সময় এখন যে পুলিশের চাকরি করবো এখনো আমার মধ্যে যে কিছুটা মানে মানে প্রথম থেকে আরো বেশি ছিল, মানে ইমোশনাল ব্যাপারটা অনেক বেশি কাজ করতো। তার একটা মূল কারণ হচ্ছে আমার ব্রিং আপটা একেবারে খুব নর্মাল বাচ্চাদের মতো। এখানে 15-16 বছর বয়সে সব বাঙালি ছেলে একবার প্রেমে পড়ে, কবিতা লিখে, আমরাও লিখেছি, প্রেমে পড়েছি, কবিতা আবার প্রেমে পড়ছি, আবার কবিতা লিখছি। আবার একটা ছোট পত্রিকার সঙ্গে আমি এসেছিলাম, তোমার কি বলে জেলার থেকে যে পত্রিকাগুলো রিটার্ন দেয় সেগুলো হতো। তারপর চাকরি পেলাম, চাকরি পাওয়ার পর পড়াশোনাটা আমি করি। পড়াশোনা মানে বই, নাটক দেখা, বই পড়া, গল্প বই পড়া, এটা আমার খুব বড় হ্যাবিট। তার সঙ্গে সিনেমা। তো এই করতে করতে সিনেমার প্রতি প্যাশন ছিল। তো যতদিন ওসি চাকরি করেছি বা অফিসে করেছি খুব ডিফিকাল্ট সময় বার করেছি। তো তারপরে যখন এসিপি হলাম একটু হাতে সময় পেলাম, তখন আস্তে আস্তে এটাকে নতুন করে আবার সাজাতে শুরু করলাম। যে লোকেদের কিছু কিছু ছবি ভালো লেগেছে, লাগছে, পরিচালক বা ডিরেক্টরদের বা প্রডিউসার বা যারা আমার ছবি বানাচ্ছে তারা ডাকছেন এবং আমি অত্যন্ত তাদের প্রতি কৃতজ্ঞ যে তারা আমাকে কিঞ্চিত সুযোগ দিচ্ছে, চেষ্টা করছে সেটা। তুমি রিসার্চের সন্ধান করলে, হাউ ওয়াজ দ্য এক্সপেরিয়েন্স ওয়ার্কিং অন দিস ওয়ান্ডারফুল ফিল্ম? We all know this film, Razda
প্লিজ আমার পডকাস্ট যদি আসো খুব ভালো হয় ইফ ইউ ওয়াচ দিস ভিডিও হ্যাঁ ঠিক আছে আমি শুনি রাজ ওয়ান্ডারফুল কমার্শিয়ালি শেষ কথা আইজি খুব ভালো মানে ভেরি গুড মানে অপূর্ব যে 3-4 দিন ওর সাথে 4 দিন মতো কাজ করেছি এবং হ্যান্ডেল মানুষকে বিভিন্ন পরিস্থিতিতে রক্তম মানে আমাদের মানে বাংলার অভিনয়ের ক্ষেত্রে ওনার কাছে শেষ কথা তো উনি আছেন অনুসরণের মতো ঋত্বিক আছে ভাষাটা বাংলার ভাষাটা একটা ঋত্বিক আমার মনে হয় না অভিনয় করতে হবে জাস্ট সুপার তো আমরা ওদের পাশে থেকে তোর 5% মানে আপনার কাছে মানে সঙ্গে থেকে চোখে দেখতে দেখতে যদি কিছুটা শিখে থাকে এবং রাজের অসম্ভব চক্রবর্তীর অসম্ভব কোয়ালিটি অফ ওয়ার্ক ডিরেকশন এন্ড রাইটিং অ্যাজ ওয়েল তারপর গাইড করা কোনটা কি করা এটা ওটা তো হলো সন্তান তো ভালো সন্তানের গল্প was very hard and সবাই তো রিলেট করেছে গল্পটা আমাদের এই সোসাইটিতে তাই আমার খুব চিন্তা করে দেখলে আমার নিজের ছেলে এখন দশমীতে তো খুব প্র্যাকটিক্যাল করে আমার কোভিড পিরিয়ডে আমরা দেখেছি ছেলে মেয়ে আসতে পারেনি বাবা মা মারা যাচ্ছে এবং হয়তো ইচ্ছে থাকলেও আসতে পারছে না। এখন আমাদের এমন সোশিও ইকোনমিক ব্যাপার হয়ে গেছে যে সেই ইমোশনাল বন্ডেজটা ক্রমশ কমে যাচ্ছে আগে আমাদের কি ছিল আমরা একটা পরিবারের সবাই অ্যাকসেপ্ট এই একটা লোকের অসুবিধা হলে সবাই ঝাঁপিয়ে পড়তো সেটা তো এখন নেই ইটস এ মলিকুল ফ্যামিলি তো এইবার এই যে নিউক্লিয়ার ফ্যামিলি সমস্ত নিউক্লিয়াস ফ্যামিলি চলে যাচ্ছে তাতে সন্তান আমি জানতাম সন্তান হিট করবে এবং প্রচুর মানুষ দেখেছে প্রচুর ভালো রিপার্কেশন সবথেকে ভালো রিপার্কেশন পেয়েছি এক মহিলা আমাকে বললো সেদিন লেক ক্লাবে বলছি হঠাৎ আমার দিকে এসে বলে আচ্ছা আপনি সন্তানে আছেন না বলো নিজের মেয়েকে ভালো করে মানুষ করতে পারেননি আমি ঠিক আছে এটা খুব বড় প্রাপ্তি হলো যেটা মানে ক্যারেক্টারটা এতটাই হিট করে তোমাকে বলতে অনেকে আমার বসেরা 2-4 দেখে বলে যখন এটা নেগেটিভ হয়ে গেল আমার স্যার নেগেটিভ না এটাই প্র্যাকটিক্যাল এটাই যা হয় তো তোমার বসেরা লাগে এবার ছবি দেখছে অ্যাড চলতে অ্যাডটা আই প্রেফার অ্যাড যেমন কিছু ফেভারিট কারণ আমি সেটা মানে এই অভিনয়ের যে দিকটা মানে অভিনয়টা কি তোমার মানে এত প্রেসারের মধ্যে সেটা কি প্রেসার রিলিজের জায়গা একদম ঠিক হ্যাঁ অনেকে আমাকে ভেন্টিলেশন আমার এটা ভেঙে এবং আমি কি আমি খুব থাকি যেরকম আমি অভিনয় করছি যেরকম মানে ছোট ছোট চরিত্র যেটা করি সেটা আমাকে ডিরেক্টর বা ইডি বা সবার অত্যন্ত সাহায্য পাই হয়তো আফটার অফিস 6টা থেকে করলাম মহিলাকে একটা ছবি আমি কাজ করলাম আসছে তার বডি আছে সকালে গায়ে আছে কি নাম আছে ভালো ছবি রিসেন্ট হয়েছে এই আমরা ওই ছবি করেছি ওইটা এরকম সন্ধ্যেবেলা 6টা গেলাম রাত্রি 2টা তো এরকম অনেক সিনেমাতেই আছে সিরিজও আছে যেখানে আমাকে একটু ফেব্রুয়ারি স্যাটারডে বা সানডে রাখে বা কখনো কখনো একটু লেট আওয়ার্স বা আমি যে টাইমটা চাইছি মানে এই অ্যাডজাস্টমেন্টটা সবাই পছন্দ করে আর এটা সচরাচর আমরা দেখতে পাই না মানে যে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা এত বড় পারসন সে আর্টিস্টিক্যালি এতটা ইনভলভড এন্ড এক্সপোজড ইট ইজ গ্রেট টু মানে মানে এটা তো আমরা অনেক কিছু শিখি মানে এই পডকাস্টটাই আমি করছি আমার সব রকম কাজের মধ্যে এটা একটা ব্যবসা করো ব্যবসা আউটলেটের মধ্যে করা হয় মানে বাবার লেগাসি বজায় করে রাখছে ফ্যামিলি বড় কথা এটাকে বজায় রাখা বাঙালিদের যেটা সমস্যা হয়ে গেছে আমাকে যেমন হচ্ছে বাঙালিরা মানে লেগাসি ব্যাপারটা থেকে অবশ্যটা আমি তো তুমি দেখো না আমি বিদেশে পড়াশোনা করেছি তো আমি চলে এসেছি ফিরে বাবার সব বন্ধুদের ছেলেমেয়েরা বাইরেই থাকে বাবা বলতো যে আমার সব থেকে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে আমার ছেলে আমার থেকে 20 ফিট দূরে আছে এই এইটাই তো আমরা বলতে চেয়েছি ছবিতে তোমার কিন্তু টাকা পয়সা তো ছেড়েই যেতে হবে এটা কেউ পাবে না আমি কেন পৃথিবীর এরকম মাসকেও যখন যেতে হবে রেখে যেতে হবে কিন্তু মুশকিলটা হচ্ছে যে যতটা সময় আমরা টাকা ছাড়া আর কি রেখে দেয় কি রেখে দেয় আর তোমার এই যে সম্মান বা তুমি যে একটা তোমার সঙ্গে কাটাচ্ছ ছেলেদের সঙ্গে সময় কাটানো কি পরিবারের সঙ্গে কি 4টে পাড়ার লোকের সঙ্গে দেখা এটা তো তোমার আরেকটা জিনিস স্যার আমি যেটা শিখেছি সেটা হচ্ছে যে
বাবা যখন কথাবার্তাগুলো বলতো তখন আর না, মানে এখন প্রতিটা পদক্ষেপে ওই সব কিছু কিন্তু এখন মনে হচ্ছে আমার লেসেন। এই পার্টিকুলার সময়গুলো মনে পড়ে যে আমি যে এতদিন বাবার সঙ্গে ছিলাম বা যেটাই করেছিলাম, ওটা আমার একটা কাইন্ড অফ পড়াশোনা হয়ে গেছে। ভ্যালু সিস্টেমটা ভ্যালুস ইজ মোর ইম্পর্টেন্ট। তোমাকে এটা ভাবতে হবে সব জায়গাতে। আজকে দেখো লোকেরা যে সিনেমাতে দেখছে, আমরা সমস্ত, আমি একটু ওল্ড ফিল্ম স্কুলে আমার পুরনো ছবি আমি দেখতে পারবো, তখন তো এত হাইলি এসব ভালো ছবি এই হাইলি সেন্সিটিভ তোমার ইয়ে ছিল, তোমার ক্যামেরা ছিল না, এত কিছু। তার মধ্যে লোকগুলো যে অভিনয় করেছে, ভাবার চেষ্টা করো। মানে আমি মনে করি যে মানুষ যে ধরনের অভিনেতা লোক ছেড়ে দেবো, যৌতুক তো অনেক রেকগনিশন পেয়েছে। এই মানে এই যে তো ছবির অভিনেতা যদি ইংরেজি ছবি করতে, কি পুরস্কার বাকি থাকতো আমার তো মনে হয় কিছু নিয়ে সব। এবং আজকে এই ছেলেরই আমি মনে করি এই ওল্ড স্কুলের একটা বড় কথা হচ্ছে ভ্যালুস, মানুষকে সম্মান দেওয়া। এটা আমিও চেষ্টা করি সবসময়, আমার চাকরি লেগেও চেষ্টা করছি। এবং আরেকটা জিনিস আমার যেটা মনে হয়েছে যে চাকরি, সিনেমা বা যাই বলো, সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে না তোমাকে স্মাইল, মানে হাসিটা যদি তোমার থাকে, হাসি মুখটাই কনফিডেন্স থাকতে হবে, যেটা আমার ক্ষেত্রে খুব মানে যে কোনো কারণে হোক। আর ওটা আসছে না মনে হয়, যারা তোমাকে চিনি আমরা যেটা জানি, এটা আমরা সবাই খুব জানি। তো তুমি এন্ডিং এ আমাদের বয়সী অনেকটা নিউ জেনারেশন আছে, তাদেরকে তুমি কি মেসেজ দিতে চাও? দেখো আমার মেসেজ একটাই, আমি আমাকে বহু মানুষ বহু লোক এর আগে ইন্টারভিউ হয়েছে, প্রেসিডেন্টরা জিজ্ঞেস করেছে যে আপনি তো এতগুলো সিরিজ করছেন এবং সিনেমা করেছেন, এতগুলো করছেন, পাইপলাইনও আছে, আপনি চাকরিটাও করেন, সে চাকরিটা আমরাও জানি, আমার বড় দরকার ওরা নিজেরাই জানে যে গুরুত্বপূর্ণ চাকরি আছে। তার টাইম ম্যানেজমেন্ট মোস্ট। আমার কাছে একটা এর সহজ সরল উত্তর আছে। যখন প্রেমে পড়তে তখন দেখা করার টাইম কি আসতো, 4টের সময় দেখা করতে হবে বা 5টার সময় দেখা করতে হবে বান্ধবীর সাথে। আমরা সবকিছু রেখে স্কুল পালিয়ে, কলেজ পালিয়ে, অটো ধরে বা সাইকেলে চেপে পৌঁছতাম। হয়তো 15 মিনিট দেরি হতো, বান্ধবী একটু রাগ করতো, ডিফারেন্ট ইস্যু, আলটিমেটলি তো সেই জন্য যদি আমার একটাই কথা, টাইম ম্যানেজমেন্ট যেরকম কথাটা বললে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। কারণ একটা সার্টেন পিরিয়ডে না, যদি আমার কি মনে হয় যে এই আমি এই কাজটা করছি, কাজটা করে খুব ভালো আছে, তাহলে কিন্তু তোমার একটু খিদে থাকতেই হবে, মানে কমফোর্ট জোন এটা বেরোতে হবে। বেরিয়ে ঠিক আছে 8 ঘন্টা দিয়ে আসে, 40 মিনিট একটু করে আসে, কি আছে, আর 1.5 ঘন্টা কি আছে করে ডাউন করে তো কি আছে। ওই আমরা যদি খুব কমফোর্টে থাকি, এটা আমি করি, আমার ক্ষেত্রে অন্তত মোটিভেশনটা কাজ করে যে কমফোর্ট ঠিক আছে তো হবে, আবার তো যখন থাকবো না তো বসেই থাকতে হবে, কি করবো মনে হয়। তো এই কমফোর্ট জোন যতক্ষণ তোমাকে ভগবান মানে বিশ্বাস করে, মানে আমি রিলিজিয়াস মাইন্ডেড, এটার উপর তুমি যদি বিশ্বাস করো, তাহলে কিন্তু ইউ উইল অ্যাট দি এন্ড তুমি এটা পারবে, ম্যানেজমেন্ট পারবে। এবং টাইম ম্যানেজমেন্টটা যদি তুমি শিখতে পারো, তোমাকে আমি বলছি শুধু সিনেমা বা আমার চাকরি ক্ষেত্রে না, তোমার ব্যবসা ক্ষেত্রে, যে কোন সময়টা কাকে দিতে হবে, কতটা দিতে হবে, এটা কিন্তু খুবই আর তোমার বয়সী ছেলেদেরকে বা যারা একেবারে আমার ছেলেদের যারা আছে, তাদের বয়সী ছেলে মেয়ে সবাই, এবং এখন তো সারা পৃথিবীটা একটা হাতের মুঠো এসে গেছে। আমাদের চাকরি টাকরির সময় বা স্কুলের সময় তো সব ছিল না, আস্তে আস্তে আমরা কম্পিউটার শিখেছি, তারপরে আস্তে আস্তে তো সেটা এখন তো তোমরা জন্মোচ্ছই আমার একটা জানাবার পরই 4-5 বছরের মধ্যে তোমাদের হাতে একটা মোবাইল থাকছে, যাতে সারা পৃথিবী। আমার কাছে একটাই কথা যে জীবনে চলতে গেলে, আমার চাকরি তো দেখেছি, তোমরাও জীবনে পাবে, সব ধরনের প্রলোভন আছে, তোমাকে কিন্তু বেছে নিতে হবে যে আমি এইটাই পা দেবো না, কোনো অবস্থাতেই দেবো। আর অনেস্টি যদি থাকে যে কোনো কাজের প্রতি, যদি তুমি
জুতোও বানাও, সেটার প্রতি যদি অনেস্টি থাকে। তুমি যদি সবজিটাই চাও, সবজি বিক্রি করো, তার প্রতি যদি অনেস্টি, তুমি যদি ব্যবসাটা করো তার প্রতি যদি অনেস্টি থাকে এবং কোনো লোককে না ঠকাবার যদি টেন্ডেন্সি থাকে, তুমি কিন্তু সাকসিড হবে। এই যতই বলুক, আজকে আমাদের চাকরির সূত্রে আমি দেখেছি যে বহু মানুষকে দেখেছি একটা সময় খুব সহজে টাকা পয়সা বানিয়েছে, কিন্তু আলটিমেটলি কার্মা ইজ সাচ এ থিং যে আসবে। আসবে। সেখানে আমি সবাইকে বলবো যে এভরিবডি শুড বি mindful of what they are doing. mindful what they are doing. আর secondly, they should give honor to everybody. Respect to their seniors. বাবা মা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। Absolutely. বাবা মাকে সম্মান করো, বাবা মাকে সম্মান করে যে শিক্ষা তুমি পাচ্ছ, আর সোসাইটিকে যে কোনো ভাগ কিছু একটা দিয়ে যাও, সাহায্য করো মানুষের। সবাই তো আর, প্রচুর মানুষ আমাদের কাছে সাহায্য চায়। আমরা যদি একটু নিজের থেকে বেরিয়ে গিয়ে একটু সাহায্য করি না, এই সোসাইটি অনেক চেঞ্জ। এইটা বলে, এই অসাধারণ মেসেজটা বলে এন্ডিং দিস এপিসোড। থ্যাংক ইউ অলোক স্যার, থ্যাংক ইউ ফর কামিং এন্ড গিভিং ইউর প্রেশিয়াস টাইম টু আস। ইয়েস, এবং এরপরে উইল রেকর্ড মোর এপিসোডস রিগার্ডিং অ্যাক্টিং এন্ড এভরিথিং, ঠিক আছে? এন্ড like and subscribe guys, and comment any other things you want to ask. Please comment, we will surely answer all your comments. থ্যাংক ইউ।